দেখতে ভীষণ লাগছে। অল্প স্বল্প অলঙ্কারেই যেন প্রদীপ্তার রূপ বেড়ে দ্বিগুণ। রেনুফা খাতুন প্রদীপ্তার মুখের দিকে তাকিয়ে কতবার যে প্রশংসার বুলি আওড়ালেন তার হিসেব নেই। আদিপও মুগ্ধ চোখে দেখছে। সামান্য অলঙ্কার মানুষের সৌন্দর্য এতটা বাড়িয়ে দিতে পারে, এটা অকল্পনীয় ছিল আদিবের কাছে। প্রৌঢ়া বলেন, আনাভাই দেখো, যে কি সুন্দর লাগছে প্রভাকে, কারণ নজর না লেগে যায়। প্রদীপ্তের চিবুক গলায় লজ্জায় লাল হয়ে উঠেছে সমস্ত আদল। এত প্রশংসা সে আর নিতে পারছে না। আদিব এতক্ষণ পরে সে সহসা বলে ওঠে, নিজের নজর সামলাও নানু, তোমার নজরটাই মনে হচ্ছে সবার আগে লাগবে। প্রৌঢ়া ছোট ছোট নেত্রে নাতির দিকে তাকালো, ভেংচি কাটলো বাচ্চাদের মতো। অতঃপর প্রদীপ্তাকে উদ্দেশ্য করে গমগমে গলায় বললেন, এই চুড়ি আর চেইনগুলো আমার আদির বইয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, তোমাকে দিয়ে শান্তি লাগছে। চকিত বিস্মিত নয়নে আদিবের দিকে তাকালো প্রদীপ্তা। আদিবের মুখে হাসি নেই, আছে একরাশ মুগ্ধতা। সে এদিকেই চেয়ে আছে। প্রদীপ্তার হৃৎপিণ্ডটা কেমনভাবে ছলকে ওঠে। কোনো কিছুর পূর্বাভাস অনুভব করতে পেরে হৃদয়ের কোণে কোণে লণ্ঠন জ্বলে ওঠে। স্তব্ধ হয়ে যায় পৃথিবী। কান দুটোতে ঝাঁ ঝাঁ করছে সেই বাক্যগুলো। এর দ্বারা কি বোঝালেন প্রৌঢ়া? প্রদীপ্তা হয়তো বুঝতে পেরেছে খানিকটা। শত হোক, বাচ্চা তো নয় সে। লজ্জায় অপভ্রংশে রক্তিম আভা জন্মায় মেয়েটার। দ্রুত চোখ দুটো নিচে নামিয়ে বন্ধ করে নেয় সে। নদীর বুকে ঝিলিক তোলা রোদের প্রতিটি তরঙ্গ প্রদীপ্ত সোনালিয়া আগুনের মতো ঝলমল করছে। প্রখরতার এই ঋতুতে প্রকৃতি অগ্নিস্নাত তেজে তপ্ত। একই উষ্ণতার কবলে ভাটা পড়েছে প্রদীপ্তার অন্তঃস্থল। ক্ষুদ্র কদমগুলো ফেলে বেজায় বেখেয়ালি হয়ে হাঁটছে সে। হৃদয়টা এতটা অবাধ্য হয়েছে না, হৃদস্পন্দনের মাত্রা থামাতে বললে আরও বাড়িয়ে দেয়। মস্তিষ্কটায় অজস্র প্রশ্নের রাজত্ব চলছে। দৈবাত পথে বাধা হয়ে এক সুঠামদেহী পুরুষ এসে দাঁড়াতে ধ্যানভ্রষ্ট হয় প্রদীপ্তার। ডাগর ডাগর গভীর চক্ষু জোড়া তুলে তাকায় সে মানুষটার দিকে। শান্ত জলাধীর ন্যায় আদিব চেয়ে আছে এদিকে। প্রদীপ্তা শ্বাস আটকে রাখে। হৃদস্পন্দন তার অবাধ্য কারবার আবার শুরু করে দিয়েছে। অজান্তেই লজ্জা লাগছে তার, তবে মুখ দেখে বোঝার উপায় নেই। আদিব আলতো করে ঠোঁটের কোণে হাসি ফোটায়। দ্রিম করে কাঁপে প্রদীপ্তার হৃদয়। আদিব হালকা একটু ঝুঁকে প্রদীপ্তার দিকে। জড়সড় হয়ে যায় প্রদীপ্তা, গুটিয়ে নেয় নিজেকে। তৎক্ষণাৎ আদিব কোমল কণ্ঠে বলে, দ্রুত ঘরে গিয়ে স্নান সেরে তৈরি হয়ে নেবেন, বেরোবো আমরা। লজ্জা কৌতূহলে পরিণত হয় ক্ষণিকেই। প্রদীপ্তা নীরব চোখের পল্লব ঝাপটায় বার কয়েক, তবুও প্রশ্ন করতে পারে না। স্বর তার গলায় আটকে আছে। আদিব হয়তো বুঝতে পেলেও প্রদীপ্তা কৌতূহলী, তাই তো পুনরায় বলল, আমি আপনার মনের মাঝে ঢুকে নেই প্রদীপটা, তাই আপনার মনের মধ্যে ঘুরে বেড়ানো প্রশ্নগুলো খুঁজে এনে উত্তর দেয় আমার জন্য খুব কঠিন। মুখ ফুটে বলবেন যা জানার থাকবে। প্রদীপ্তা মাথা নামিয়ে নেয় ধীরে। তার অল্প কথা বলার স্বভাব নিয়ে প্রত্যেকেই বিরক্ত, কিন্তু প্রদীপ্তা কি করতে পারে এতে? ও তো কথা বলতেই জানে না। গুলিয়ে ফেলে, জড়তায় জর্জরিত হয়ে পড়ে ওর মন। এরই মাঝে আদিব ফের বলে ওঠে, আপনার কাছে আরো একটা বেটার অপশন আছে, তাহলে আর কষ্ট করে কথা বলতে হবে না আপনায়। আদিব থামে, গভীর দৃষ্টি স্থাপন করে প্রদীপ্তার নত যেন আদলে। প্রদীপ্তা ফের দৃষ্টি তুলতেই দুজনের চোখাচোখি হয়, গভীর চোখাচোখি। তৎক্ষণ আদিব হাসি মুখে বলল, চাইলে নিজের হৃদয় মাঝারে আমায় ঠাঁই দিতে পারেন। নীরবে মনের কথাগুলো বুঝে নেওয়ার দায়িত্ব আমার। প্রদীপ্তার মেরুদণ্ড সোজা হয়, চলকে ওঠে সমস্ত অনুভূতি। প্রদীপ্ত বিস্ময়ে হতবিহ্বল। বিকল হয় ওর দেহের প্রতিটি রন্ধ্র, মস্তকের সমগ্র কোষ। প্রদীপ্তা স্তব্ধ বনে রয় একদম। চোখের পল্লব ফেলতেও ভুলে যায় সে। কি হচ্ছে তার সাথে? গলাটা কেন বারবার শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে? হাত পা জমে বুত কেন তার?
প্রদীপ্তার কাছে উত্তর নেই। সে নির্বাক নিষ্পলক চেয়ে রয়, শুধু চোখে অজস্র প্রশ্ন। এসব কথার অর্থ কী? আদিপ কেন প্রদীপ্তাকে গোলকধাঁধায় ফেলে দেয় বারংবার? প্রদীপ্তা কি ক্ষতি করেছে আদিবের? আদিপ ঠোঁটের হাসি গাঢ় করল, মোলায়েম গলায় বলল, জলদি তৈরি হবেন প্রদীপ, হাতে সময় কম। নিজের সদ্বিদ ফিরে পেতেই এলোমেলোভাবে দৃষ্টি সরিয়ে নেয় ও কাঁপা কাঁপা পা দুটোকে টেনে দ্রুত ফিরে যেতে ব্যস্ত হয়। অকস্মাৎ পেছন থেকে আঁচলে টান পড়তেই আবার থামল প্রদীপ্তা। চোখ দুটোকে খিচে বন্ধ করে নিল। বেসামাল অনুভূতিরা আরেকটু সুন্দরভাবে বিস্তার ঘটালো ওর অন্তঃপটে। সহসা এই সমস্ত কিছুকে মহাশ্চর্যের তোপে ফেলে দিয়ে ওর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে এক মহাবিষ্ট কণ্ঠস্বর। আপনাকে অসম্ভব সুন্দর লাগছে প্রদীপ। প্রদীপ্তা ভাষাহীন, ধরফরিয়ে ওঠে ওর হৃদয়। উথাল পাথাল ঢেউয়ের তোপে লণ্ডভণ্ড হলো তার অন্তঃস্থল। প্রদীপ্তা দাঁড়িয়ে থাকার শক্তি হারায়। বাক তো হারিয়েছে বহু আগে। কান দুটো ঝাঁঝা করছে, ধ্রিম ধ্রিম করে ভেতরকার বাদ্যযন্ত্রগুলো বাজছে বেতাল। ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের কণারা জায়গা নেয় কপালে। মুখশ্রী জুড়ে এক রাজ্যের বিস্ময়বিহীন অন্যত্র খুঁজে পাওয়া গেল না। আচমকা আঁচলটা ছেড়ে দেওয়ার মতো অনুভব হতে ছুটে পালায় মেয়েটা। একবারের জন্য পিছু ফিরে তাকায় না আর। আদিপ চেয়ে রয় অনিমেষ, প্রাণ ভরে দেখে যায় প্রদীপ্তার যাওয়ার পান। ওহির ঘরে এসে প্রদীপটা দেখে ওহি বই খাতা নিয়ে বসে আছে। মোটেও পড়াশোনায় মগ্ন নয় সে, ও আঁকাআঁকি করছে। প্রদীপ্তা পাশে গিয়ে বসলো। ওহি তাকালো প্রদীপ্তার দিকে। ওহি বরাবরই মুখে হাসি নিয়ে কথা বলতে অভ্যস্ত, কিন্তু এবার যেন ও একটু আলাদাভাবেই হাসছে। মিটিমিটি হাসি যাকে বলা হয় আর কি। প্রদীপ্তা ভ্রু কুঁচকায়, প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে শুধায়, কি হয়েছে? ওহি দ্রুত এপাশ ওপাশ মাথা নাড়ে, অর্থাৎ কিছু না। অতঃপর মুখে বলে, তোমাকে নিয়ে না ভাইয়া বেরোবে? তুমি তৈরি হয়ে নাও জলদি, ভাইয়া কিন্তু মোটেও দেরি পছন্দ করে না। প্রদীপ্তার কপালে ভাঁজ পড়ে। সে সন্দিহান কণ্ঠে শুধায়, তুমি জানো কিভাবে? ওহি ফটাফট বলে, দিদুন বললো তো। যাও যাও, আর দেরি করো না, এমনিতেই 12টা বেজে গেছে, একটু পর তো বোধহয় জোহর শুরু হবে। প্রদীপ্তা স্বাভাবিক গলায় বলে, তুমি যাবে না? না। রুষা যাবে? হুম, তুমি শুধু আর ভাই। মাথায় বাজ পড়ার ন্যায় চমকে ওঠে প্রদীপ্তা। চোখ দুটো রসগোল্লার ন্যায় বৃহৎ আকৃতি করে অবাক কণ্ঠে সে বলে, আমি একা? আমাকে নিয়ে উনি কোথায় যাবে? ওহির হাসি বাড়ল। সে নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা করে বলল, জানি না কোথায় যাবে, তবে চিন্তা করো না, তোমাকে বিক্রি করে দিতে যাবে না। প্রদীপ্তা চিন্তিত কণ্ঠে বলে, কিন্তু তাই বলে আমি একা ওনার সাথে যাব? বাড়ির সবাই কি মনে করবে? ওহি নির্বিকার কণ্ঠে বলে, আশ্চর্য, বাড়ির কে আবার কি মনে করবে? ভাইয়া তোমাকে নিয়ে বেরোতে চাইছে, এটা তো দিদুন, দাদাই, মা সবাই জানে। এতে ভাবাভাবির কি আছে? ভাইয়া তোমাকে সাথে নিতে চাইছে যেহেতু নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি আর দেরি করো না তো, যাও যাও, দ্রুত তৈরি হয়ে নাও। প্রদীপ্তার চিন্তার রেশ কাটে না। ওই মানুষটার সাথে একা সে কোথায় যাবে? সবাইকে রেখে প্রদীপ্তাকে সাথে নেওয়ার কারণটা প্রদীপ্তা খুঁজে পায় না, একটুও বুঝতে পারে না। টাক জ্বালানো রোদ উঠেছে বাইরে। গরমে নাজেহাল অবস্থা এক একজনের। কাব্য সাদিদ রীতিমতো বাইরে থেকে এসে শরীর ছেড়ে দিয়েছে সোফার ওপর। ফ্যান চলছে সম্পূর্ণ গতিতে। ঠান্ডা শরবত খাচ্ছে ওরা, তবুও গরম কমার নাম নেই। গ্রামে গরমটা একটু তীব্রই বোধ হয়। রাহা আর রুষা বেজায় মজা নিচ্ছে ওদের। রুষা বারবার বলছে বাড়িতে বোনেদের রেখে ঘুরে আসার ফল এটা। রাহাও রুষার সঙ্গে তাল মেলাচ্ছে। হাসাহাসির রেশ পড়ে গেছে ওদের মাঝে। ওহি এসে বসে ওদের সাথে। ওহিকে দেখে কাব্য মেকি কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার ওহি, একা কেন? তোমার আদরের সই কোথায়? ওহি নির্লিপ্ত কণ্ঠে বলে, আছে আছে। রাহা নিস্পৃহ কণ্ঠে বলল,
তুই আমার আপুকে আমার থেকে দখল করে নিয়েছিস একদম। ওহি ছোট ছোট চোখে তাকালো। কাব্য আর সাদিদ মাথা নেড়ে বলে, জাদু ফাদু করেছিস নাকি? ওই বনু তো তুই বলতে একদম পাগল। হো হো করে হেসে উঠল ওহি। রুষার ভালো লাগে না ওহির হাসি। সে ভেঙচি কাটে আড়ালে। কেউ খেয়াল না করলেও কাব্য ঠিকই রুষার কাণ্ডকীর্তি খেয়াল করলো। মুহূর্তের মধ্যেই কাব্য হেসে ফেলল। সহসা টুকটুক করে হেঁটে সেখানে এসে উপস্থিত হলো প্রদীপ্তা। প্রত্যেকে প্রদীপ্তার পানে তাকালো। কাব্য সাদিদ ভ্রু কোচকায়। রুষার চোয়াল ঝুলে পড়ে। রাহা অবাক নয়নে চেয়ে রয়। আর ওহি শুধুই মিটিমিটি হাসে। প্রদীপ্তা আজ গায়ে জড়িয়েছে আদিবের কিনে দেওয়া গাঢ় নীল রঙের একখানা পাট ভাঙা শাড়ি। চুলগুলো আধ ভেজা, তাই বেনুনি অথবা খোপা কোনোটাই করতে পারেনি। মুখে সাজসজ্জা নেই যদিও, তবে ওই যে টুকটাক গায়ে পড়া অলংকারের ধাঁচ প্রদীপ্তার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে তুমুলভাবে। অপূর্ব দেখতে লাগছে ওকে। সাক্ষাৎ এক টুকরো নীল সাগর দেখাচ্ছে। মেয়ে হয়ে রুষার রাহাই তো নাজেহাল। রুষা উঠে দাঁড়ায়। প্রদীপ্তার হাতটা ধরে নিয়ে হাসি মুখে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে আপু। প্রদীপ্তার নিজের প্রশংসা শুনলে বরাবরই লজ্জা লাগে। এবারও লাগছে। সাদিদ বলে, আমার বোনকে আজ সত্যি সত্যি চাঁদের মতো অপূর্ব লাগছে। মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো প্রদীপ্তার। লজ্জায় অপভ্রংশে রক্তিম আভা জন্মেছে। সারা আদলে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে যেন। কি এমন সাজগোজ করেছে সে? এত প্রশংসার কি আছে? প্রদীপ্তা মাথা নুইয়ে রাখে। রুষা মুগ্ধ কণ্ঠে বলে, নতুন শাড়ি, হাতে চুড়ি, লাজুক মুখ, তোমায় নতুন বইদের মতো দেখাচ্ছে। প্রদীপ্তার লজ্জা বাড়ে। ইস, সে তো সাজেওনি, তবু এত প্রশংসা কেন করছে রুষা? প্রদীপ্তার লজ্জা লাগছে তো। রুষা কি বুঝতে পারছে না? কাব্য গলা খাকারি দেয়। অবাক কণ্ঠে শুধায়, হঠাৎ সাজগোজের কারণ কি বলো? কোথাও যেতে ইচ্ছে করছে? চলো নিয়ে যাই। কাব্যের কথা শেষ হতে না হতেই অন্যত্র এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে সকলের শ্রবণেন্দ্রিয়ে। আপনি তৈরি প্রদীপ? প্রদীপ্তা পেছন ফিরে যায়। একসঙ্গে প্রত্যেকে সেদিকে তাকায়। সিঁড়ি পেয়ে আদিব নেমে আসছে। হাত ঘড়িটা লাগানোয় মনোযোগী সে। বেশভূষা অত্যন্ত মোহনীয়। গাঢ় নীল রঙা শার্ট, কালো প্যান্ট আর মসৃণ চুলগুলো আপনা আপনি সুন্দর হয়ে গুছিয়ে আছে। হতবিহ্বল হয়ে সেদিকে চেয়ে রয় প্রদীপ্তা। এতটা সুন্দর একটা পুরুষ কি করে হতে পারে? আদিবকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, লাগামহীন সুন্দর। প্রদীপ্তা নিষ্পলক চেয়ে রইল আদিবের দিকে। এদিকে অবাক চোখে আদিবকে দেখছে রুষা, সাদিদ, কাব্য আর রাহা। ওহির চেহারায় অবাকতা নেই। ওর চোখ দুটোতে বিরাজমান ভালো লাগা। কেমন ভালো লাগা তা অজানা। রুষা, সাদিদ, কাব্য ঝুলে পড়া চোয়ালে চোখ তুলে ঢোক গিলে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে একবার। অতঃপর রুষা নরম গলায় শুধোয়, ভাইয়া কোথায় যাচ্ছ? আদিব রুষার দিকে তাকায়, ছোট্ট করে শব্দ করে। হুম? অতঃপর সে তাকায় প্রদীপ্তার পানে। নিমেষেই শীতল হয়ে আসে আদিবের হৃদয়। মুগ্ধতা ছেয়ে যায় অন্তঃপটে। আদিব নিজের অনুভূতি সামলাতে পটু। তাই তো এবেলা ও মুখের ভাবভঙ্গি ঠিক রেখে শান্ত গলায় বলে, আপনি তৈরি? ধ্যানভ্রষ্ট হয় প্রদীপ্তার। সে দ্রুত মাথা ঝাঁকায়, অর্থাৎ সে তৈরি। রুষা, সাদিদ, কাব্য বিস্মিত নয়নে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। আদিবের কথার মানে একজনও বুঝতে পারল না। কাব্য অবাক হয়ে শুধায়, তুই কি বনুকে নিয়ে কোথাও যাচ্ছিস ভাইয়া? সঙ্গে সঙ্গে মাথা নাড়ে আদিব। চমকে ওঠে কাব্যরা। পিচ্ছিল মাটিতে হোঁচট খাওয়ার ন্যায় চমকে ওঠে ওরা। বিস্ময়ে হতবিহ্বল প্রত্যেকে। কানটা রিরি করছে ওদের। সত্যি শুনল তো ওরা, নাকি ভ্রমে আছে? প্রদীপ্তাকে নিয়ে আদিব কোথায় যাবে? ওদের মতে আদিবের সাথে এমনিতেই তো প্রদীপ্তার কখনো কথাবার্তা হয়নি। তবে কেন আদিব নিজের সাথে প্রদীপ্তাকে নিয়ে যাবে? রুষা বিস্মিত কণ্ঠে বলে, ভাইয়া
আপুকে নিয়ে কোথায় যাবে তুমি? নির্বিকার কণ্ঠে আদিব জবাব দিল। কোথাও। ছোট্ট একটা কথায় আকাশ ভেঙে পড়ল কাব্যদের মাথায়। চক্কর দিয়ে উঠল গোটা দুনিয়া। ঠিক শুনছে তারা, আদিব প্রদীপ্তাকে নিয়ে বেরোবে, তাও এই ভর দুপুরে। আবার বলছে কোথাও। যেই আদিব সামান্য রুষাকে সঙ্গে নিয়ে কোথাও বেরোয় না, সেই আদিব প্রদীপ্তাকে নিয়ে কোথায় যাবে? প্রদীপ্তার মতো শান্তশিষ্ট চুপচাপ একটা মেয়েকে নিয়ে বেরোলে আদিব বিরক্ত হবে না? চুপচাপ থাকার দরুন মেয়েটাকে তুলে এক আছাড় মারবে না? আদিব হাত ঘড়ির দিকে চেয়ে ব্যস্ত কণ্ঠে বলল। হাতে সময় কম প্রদীপ, লেটস গো। প্রদীপ্তা মলিন চেহারায় কাব্যদের নাজেহাল অবস্থা এক নজরে দেখল, অতঃপর মিনমিনে গলায় বলল। নানুকে বলে। প্রদীপ্তা কথা শেষ করতে পারে না, মুখের কথা কেড়ে নিয়ে আদিব বলে ওঠে। বলা আছে সবাইকে, আপনি শুধু আমার সঙ্গে চলুন। শেষবারের মতো চোয়ালে ঝুলে পড়া মুখগুলোকে দেখলো প্রদীপ্তা। সবাইকে ফেলে ওর মোটেও আদিবের সাথে যেতে ইচ্ছে করছে না। অন্তত রুষা বা ওহিকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতেন আদিব। হতাশ চিত্তে ঘুরে এলো প্রদীপ্তা। আদিবের সঙ্গে পা মিলিয়ে হেঁটে গেল সামনে। পাশাপাশি দুজনকে গাঢ় নীল রঙের দুটো মাছরাঙা লাগছে। দুজনে একই রঙের পোশাক পরাটা অপ্রত্যাশিত ছিল নাকি অপ্রত্যাশিত তা জানা নেই, তবে এই মুহূর্তে দুজনকে পাশাপাশি লাগামহীন সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা এই দুটো ব্যক্তিকে যেন একে অন্যের জন্যই তৈরি করেছেন, মেড ফর ইচ আদার। সূর্যের প্রখর দৃষ্টির তলে পৃথিবী অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। চারিদিকে ঝলসানো দীপ্তি, বাতাসও বইছে আগুনে ঝলকে ওঠার ন্যায়। গাছপালার ছায়া ছোট হয়ে মাটির বুকে সেধিয়ে আছে। মাঠ প্রান্তর নীরব স্থবির, পাখিরা নিশ্চুপ। কেবল ঝিঝি পোকার একটানা ডাক এই তপ্ত নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। এ সময় স্বাভাবিকভাবেই মানুষের শরীর ক্লান্ত থাকে, অথচ প্রকৃতির দেহ জ্বলজ্বল করে দীপ্ত উজ্জ্বলতায়। একটুখানি রৌদ্র এসে ছুঁয়েছিল আদিবের পাশের রমণীকে, অমনি সারা আদলে কৃষ্ণচূড়া ফুলের ন্যায় লালাব আভা জন্মে গেছে। গাড়ি নিয়ে গ্রামের পথ চলা দুষ্কর বিধায় সেই দিনই এসে গাড়িটা শহরে পাঠিয়ে দিয়েছিল আদিব। গ্রামে এসে অটো অথবা রিকশায় চড়াকেই সে সর্বোত্তম মনে করে। আদিব একটা রিকশা ডাকে। ভর দুপুরের সময় হওয়ায় গাড়ি ঘোড়া খুব কম চলাচল করছে। রিকশাওয়ালা এসে থামে আদিবদের কাছে। প্রদীপ্তা বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিশ্চুপ, মাথাটা নিচু করে আছে তো আছে। কোনোরূপ আলাদা প্রশ্ন অবধি করেনি আদিবকে। আদিব সেই নতজানু মুখের দিকে একপল তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। একসাথে রিকশায় বসলে আপনার অসুবিধা হবে? নয়তো আমি আলাদা রিকশায় আসি, আপনি এটায় যান, সমস্যা নেই। আপনাকে যথাযথ স্থানেই রেখে আসবে, পেছনেই থাকবো আমি। প্রদীপ্তা থমকে তাকায় আদিবের দিকে। কি জবাব দিবে সে? একা একা অচেনা পথে কিছুতেই যাবে না ও। যতই আদিব আশ্বস্ত করুক সে পেছনে থাকবে। এদিকে আদিবের সাথে যেতেও বড্ড অস্বস্তি হবে। দোটানায় পড়ে মেয়েটা। খানিকক্ষণ নীরব রইল পরিবেশ। অকস্মাৎ আদিব পুনরায় বলল। দ্রুত উত্তর চাই প্রদীপ। প্রদীপ্তা ঢোক গিলে আঁচলের আড়ালে থাকা হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে নেয় ইতস্ততায়। শেষে আদিবের দিকে তাকিয়ে মাথা নাড়ে এপাশ ওপাশ, ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় বলে। একা যাব না আমি। এই জবাবটাই হয়তো শুনতে চাইছিল আদিব। সে নিঃশব্দে উঠে বসল রিকশায়। ধরফরানো মন নিয়ে কি করে আদিবের পাশে উঠে বসবে প্রদীপ্তা? ভীষণ লজ্জায় জড়তায় নেতিয়ে আছেও। হৃৎপিণ্ডটা ধুক ধুক করছে বড্ড বেশি। সহসা আদিব নিজের হাতটা প্রদীপ্তার দিকে বাড়িয়ে দিল। প্রদীপ্তার চোয়াল আরও নেমে আসে, মিয়ে যায় হৃদয়। আদিব নরম কণ্ঠে বলে। উঠুন প্রদীপ্তা, দেরি হচ্ছে। হাত ধরার মতো সৎ সাহস পেল না প্রদীপ্তা। জড়তায় জর্জরিত প্রাণ তার ও অশান্ত মানে
ধীরে উঠে এলো রিকশায়। হাত উঁচু করে ধরতে পারল না আদিবের হাতটা। আদিবের ঠোঁটের কোণ বাঁকে কিঞ্চিত। সে নীরবে হাতটা নামিয়ে নেয়। চলছে রিকশাটা। নিজেকে বিড়াল ছানার ন্যায় রিকশার এক কোণে নিজেকে গুটিয়ে রেখেছে প্রদীপ্তা। আদিবের এতটা ঘনিষ্ঠতা সে নিতে পারছে না। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আছে। যে কোনো সময় অক্সিজেনের অভাবে মরে যেতে পারেও। হৃৎপিণ্ডটা এইভাবে চলতে থাকলে নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে। প্রদীপ্তার মাথা ঘোরাচ্ছে। চোখ দুটো খিচে বন্ধ করে রাখতে ইচ্ছে করছে। আদিবের গায়ে তার গা ঠেকেছে ভাবতেই কেমন কেঁপে কেঁপে ওঠে অন্তঃস্থল। রোমে রোমে ছড়িয়ে যায় অজানা শিহরণ। আদিবের গায়ের মাতালিয়া সুগন্ধিরা জ্বালাচ্ছে প্রদীপটাকে, ছাড়খাড় করে জ্বালিয়ে দিচ্ছে ভেতর। আচ্ছা, আদিবের এখন কেমন লাগছে? আদিব নির্বিকার ভঙ্গিতে বসে আছে, দৃষ্টি আশেপাশে। মাথাটা ওদিকে ঘুরিয়ে রেখেছে তো রেখেছেই। যথেষ্ট সাবলীলভাবে চেপে বসেছে সে, যাতে প্রদীপ্তার অসুবিধা না হয়। তার পাশে বসা রমণী যে ঠিকঠাক শ্বাস নিতে পারছে না, মেয়েটার হৃদস্পন্দন যে অস্বাভাবিকভাবে বাড়তি, তা মোটেও আদিবের অজানা নয়। আদিব গলা ঝাড়ল, মন্দ্র কণ্ঠে বলল, শ্বাস নিন প্রদীপ, শ্বাস আটকে রাখার প্রতিযোগিতা হচ্ছে না। চোখ দুটো খিচে বন্ধ করে নিল প্রদীপ্তা। আঁকড়ে ধরল নিজের পরনের শাড়ি। আদিব এটাও খেয়াল করেছে, কিন্তু কিভাবে? আশেপাশে এত এত আওয়াজের ভিড়ে মোটেও এই সামান্য ব্যাপারটা ঠাউর করা সম্ভব নয়। প্রদীপ্তা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হচ্ছে সে ফেঁসে গেছে। আদিবের সঙ্গে না আসাটা তার জন্য মঙ্গলজনক ছিল। রাস্তায় রিকশা দাঁড় করিয়ে ফলমূল, চিপস, বিস্কুট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়েছে আদিব। দোকান থেকে বড় বড় দুটো পলিথিন ভর্তি চকলেট কিনে সে প্রদীপ্তার দিকে বাড়িয়ে দিয়েছিল। এটা রাখুন। প্রদীপ্তাও বিনা বাক্যে ওটা নিয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে নির্দিষ্ট স্থানে থামে ওদের গন্তব্য। রিকশা এসে থেমেছে এক কাঁচা রাস্তার পাশে। প্রদীপ্তা চোখ বুলিয়ে দেখল খোরশেদ সাহেবদের বাড়িটা যেদিকে, ওদিকে মোটামুটি আধুনিকতার ছোঁয়া ছিটে আছে। তবে এই জায়গাটা সম্পূর্ণ গ্রাম। শহরে কোনো বেশভূষা নেই, আশেপাশে নেই কোনো বাজারহাট। রাস্তাটাও কাঁচা। কাল রাতে বৃষ্টি হয়েছিল হয়তো, তাই সারা রাস্তা কাদামাটিতে এবড়ো থেবড়ো। আদিব ভাড়া মিটিয়ে মোড়ের দিকে ইশারা করে বলল, সামনে হাঁটুন। প্রদীপ্তা চুপচাপ হাঁটা ধরে সামনের দিকে। পেছন পেছন আসে আদিব। প্রদীপ্তার নিজেকে বড্ড আশ্চর্য লাগে একবেলায়। আদিব সামনে থাকলে ওর অন্যরকম লাগে, পাশে থাকলে লজ্জা লাগে, আর পেছনে থাকলে অস্থির হয়। এইসবের আদেও কোনো মানে হয়? তাই বলে মানুষটা হাঁটা চলা করা ছেড়ে দিবে? প্রদীপ্তা এখনও জানে না আদিব ওকে নিয়ে কোথায় যাচ্ছে। মনের কোণে কৌতূহল হলেও জড়তায় জিজ্ঞেস করেনি। আদিবও কোনো কিছুই বলেনি। টিনের বেড়া দেওয়া সম্পূর্ণ বাড়িটিকে ঘিরে ভাঙাচোরা কাঠের সদর দরজা আছে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। আদিব পা দিয়ে দরজা ঠেলে দিতে বাড়ির উঠোনের দৃশ্য চোখে ভাসে। আদিব প্রদীপ্তাকে ভেতরে প্রবেশের জন্য ইশারা করল। প্রদীপ্তা বাধ্যের ন্যায় নীরবে পা রাখল বাড়ির ভেতরে। ছোট্টখাট্ট একটা বাড়ি, মোটামুটি সাইজের একটা উঠান আছে। সামনে একটা কাঠের ঘর, একটু দূরে দেখা যায় টিনের ছিমছাম একটা রান্নাঘর। ওই রান্নাঘরের পাশেই আরেকটা কাঠের ঘর, ওইটা আবার সামনের ঘরটার চেয়ে ছোট। পায়ের তলার জমিন পিচ্ছিল হয়ে আছে, বৃষ্টির জলেরই ফল। আশেপাশে বড় বড় কয়েকটা আম গাছ, কাঁঠাল গাছ, আর একটু দূরে একটা পেয়ারা গাছ আছে। প্রদীপ্তা গোলগাল চোখে দেখল গোটা বাড়িটাকে। প্রদীপ্তার এখন মনে হচ্ছে সে সত্যি গ্রামে এসেছে। ভেজা মাটির সোদা গন্ধ ওকে মোহে জড়িয়ে নিচ্ছে। আশেপাশের পরিবেশ ওর হৃদয়টাকে প্রশান্ত করে দিচ্ছে। প্রদীপ্তার কৌতূহল আর একটু বাড়ে। ওরা কোথায় এসেছে? একাকার বাড়ি,
তৎক্ষণাৎ প্রদীপ্তাদের দেখে হুড়মুড় করে এক রমণী ছুটে এলো ওদের কাছে। পায়ে পাতলা ফ্যাকাশে গায়ের রঙের একজন নারী, মুখটা ভীষণ মিষ্টি দেখতে, সবুজ রঙের সুতির চুড়িদারে খুব মানিয়েছে, মাথায় আবার ঘোমটাও দিয়েছে। প্রদীপ্তার চিত্ত প্রশ্ন করে, এটা কে? প্রদীপ্তা দেখে মেয়েটা এসে আদিবকে জড়িয়ে ধরল। আদিবের হাতে অনেক জিনিস থাকায় ও সেভাবে ধরতে পারল না মেয়েটাকে, তবে আলতো করে ধরল। মেয়েটা হাসিটা সরিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোদের অপেক্ষায় আছি জানিস? বলতে বলতেই মেয়েটার নজর গেল আদিবের হাতের দিকে। ও ব্যস্ত হয় আদিবের ধরে রাখা ব্যাগগুলো নিতে, তবে আদিব দেয় না। বোঝা যায় আদিব মেয়েটাকে দিয়ে এ কাজ করাতে নারাজ। মেয়েটা বলে, এসব কেন এনেছিস? তোকে বলেছি না আমার বাড়িতে এলে কোনো কিছু আনবি না। তোর জন্য আনিনি। আদিবের দৃঢ় কণ্ঠস্বর। মেয়েটা ভেঙচি কাটল। কিছু বলতে নিলে মেয়েটার নজর আটকায় প্রদীপ্তার দিকে। প্রশস্ত হাসিতে ঔজ্জ্বল্য হয়ে ওঠে মেয়েটার আদল, চোখ দুটো চকচক করছে। ও আদিবকে ছেড়ে প্রদীপ্তার কাছে এগোয়। প্রদীপ্তা এতক্ষণ ওই মেয়েটাকেই দেখছিল। আচমকা মেয়েটা ওর কাছে আসাতে প্রদীপ্তা কিঞ্চিত অপ্রস্তুত হলো, দ্রুত নামালো দৃষ্টি। মেয়েটা প্রদীপ্তার দুবাহু ধরে প্রলগ্ন কণ্ঠে বলে ওঠে, হাই আল্লাহ দি, কাকে এনেছিস তুই? আমি তো নিজের চোখকেও যে ঊর্ধ্বে কাউকে দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, কেমন আছো প্রভা? ভরকে গেল প্রদীপ্তা, চমকে উঠল। ইনিও ওকে চেনে? সবাই কি করে ওকে চেনে এটা প্রদীপ্তার সবার আগে জানতে ইচ্ছে হলো। যেখানেই যায় সেখানেই ও এমন ব্যবহার পায় যেন সবাই ওর পূর্ব পরিচিত। বিষয়টা স্বাভাবিক হতো তখন যদি প্রদীপ্তা আগে থেকেই শীতল বেগমদের বাড়িতে থাকতো। তবে ও তো ছিল নানা বাড়িতে, ছোট থেকে বড় হওয়া, মোট কথা পুরোটা সময় তো ওর ওখানেই কেটেছে। তাহলে আদিবের সব আত্মীয়রা ওকে কিভাবে চেনে? এক দেখাই বলে দেয় ওই প্রভা। প্রদীপ্তা ঠোঁট ভেজায়। মেয়েটা ফের বলে, রাস্তা আসতে খুব অসুবিধা হয়েছে তাই না? রাস্তাটা যে কবে পাক হবে কে জানে। তোমরা ভেতরে এসো। এই ভাই ভেতরে আয়। এই বলেই প্রদীপ্তাকে নিয়ে এগোয় তরুণী। বিস্ময়ে জর্জরিত প্রদীপ্তা হতবিহ্বল। তাই তো কোনো কথাই বলতে পারল না, চুপচাপ শুধু হেঁটে গেল। এখনো তার মনে প্রশ্ন। ইনি কে? কাঠের ঘরটার ভেতরে সৌন্দর্য দেখে প্রাণ জুড়িয়ে যায় প্রদীপ্তার। এত সুন্দর করে সাজানো গোছানো পুরো ঘরটা। প্রদীপ্তা এমন কাঠের ঘর কখনো দেখেনি। সে টিনের বেড়া দেওয়া মাটির ঘর দেখেছে, কিংবা কাঠের বেড়া দেওয়া পাকা জমিনের ঘর দেখেছে। তবে এই ঘরের মানচিত্র ভিন্ন। এই ঘরটা উঁচু, 4 থাক সিঁড়ি পেরিয়ে ঘরে প্রবেশ করতে হয়। ঘরের জমিনটা তৈরি কাঠ দিয়ে, ভেতরেও সিঁড়ি আছে। ওই সিঁড়ি বেয়ে ওপরে ওঠা যায়, অর্থাৎ এটা দোতলা বিশিষ্ট কাঠের ঘর। প্রদীপ্তা যখন এসব দেখতে ব্যস্ত তখন হুড়মুড়িয়ে দুটো বাচ্চা ছেলে মেয়ে এসে আদিবকে জড়িয়ে ধরল। ধ্যানভ্রষ্ট হয় প্রদীপ্তা, তাকায় বাচ্চা দুটোর দিকে। ওরা আনন্দে আত্মহারা। মা কেমন আছো তুমি? জানো তোমারে কত মিস করি। পাশ থেকে ওদের মা চোখ রাঙিয়ে বলে। হেসে ফেলে আদিব, নিচু হয়ে জড়িয়ে ধরে দুটো বাচ্চাকে। ছেলেটার বয়স 5 বছর আর মেয়েটার 3.5। দুটোই ভীষণ আদুরে। আদিব ওদের দুজনের মুখে চুমু খায়, বলে, মামা মিস ইউ টু মাই টেডিস। প্রদীপ্তের চোখে রঙিন পর্দার ন্যায় আটকে রইল ওই দৃশ্যটুকু। আদিব কি আদুরেভাবে বাচ্চা দুটোর গালে আদর মেখে দিল। ছোট্ট একটা দৃশ্যতে কতই না মুগ্ধতা বিরাজমান। পুতুলের মতো ছোট মেয়েটা প্রদীপ্তার দিকে তর্জনী আঙুল নিক্ষেপ করে বাচ্চা গলায় বলল, তুমি তেমন এত মাম্মি। মেয়েটার কথায় বিঘ্ন ঘটায় আদিব। সে বাচ্চাটার মুখ চেপে ধরে দ্রুত, আস্তে করে বলে, আন্টি হয় বাবা তোমার, আন্টি।
আদিব ছাড়ে ছোট্ট মুখটা। আশ্চর্য হয়ে চেয়ে রইল প্রদীপ্তা। এমনভাবে বাচ্চাটার মুখ চেপে ধরল কেন? ওদিকে অধরা প্রদীপ্তাদের বসার তাগাদা দিচ্ছে। আদিব ছোট্ট ছেলে সূর্যকে বলল, বাবা, তুমি কি জানো আন্টি তোমার জন্য কি এনেছে? সূর্য প্রদীপ্তার থেকে নজর সরিয়ে আদিবের উপর স্থির করল। নিষ্পাপ চেহারার এদিক ওদিকে মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। আদিব গলা উঁচু করে বলল, প্রদীপ, বাচ্চাদের জন্য কি যেন এনেছেন আপনি? প্রদীপ্তা ভড়কে গেল, চকিত চাইল আদিবের দিকে। ফাঁকা ঢোক গিলতেই আদিব ইশারা করল ওর হাতের দিকে। প্রদীপ্তা আস্তে করে নিজের হাতে থাকা দুটো থলের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলল, চকলেট। এইটুকুই শব্দ কানে যেতেই সূর্য আর দিয়া হুড়মুড়িয়ে ছুটে এলো প্রদীপ্তার কাছে। অতর্কিত কাণ্ডে আরেকটু চমকায়, তবে ও পাত্তা দেয় না তেমন। বাচ্চাগুলো দু হাতে জড়িয়ে ধরেছে। প্রদীপ্তের ভীষণ আদর আদর লাগে। ও বাচ্চাদের হাতে চকলেটগুলো তুলে দিতে ওরা উৎফুল্ল মেজাজে চিৎকার করে ওঠে। থ্যাংক ইউ মাম। আন্টি, হাসলো আদিব। গ্লাসে শরবত ঢালতে থাকা অধরাও হাসলো প্রাণ ভরে। সোফায় পাশাপাশি বসে আছে প্রদীপ্তা আর আদিব। আদিব প্রথমে বসেছিল, পরে অধরা প্রদীপ্তাকে বসিয়েছে। প্রদীপ্তার মনে হলো আজ ওর দিনটা আদিবের পাশে পাশেই যাবে। রিক্সা থেকে এই অবধি প্রদীপ্তার মনটা ধড়ফড় করছে। যতটা সম্ভব সে চেপে বসেছে, তবুও মানুষটা তো পাশে। আদিব শরবত খাচ্ছে, প্রদীপ্তাকেও দেওয়া হয়েছে। ও ধীরে সুস্থে খাচ্ছে। তখন সেখানে এলেন অধরার শাশুড়ি। বলতে বলতে ভদ্র মহিলা তাকালেন আদিবের দিকে। মহিলা হাসি মুখে গদগদে গলায় বললেন, সবে মুখে শরবত নিয়েছিল প্রদীপ্তা। মহিলার কথা শুনে তৎক্ষণ শরবত তালুতে উঠে যাচ্ছে তাই ভাবে বিষম খেলো। আদিব হেসে ফেলে সাথে সাথে। অধরা মাথায় হাত রাখে মেয়েটার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরে আস্তে আস্তে। মহিলা এসে বসলেন অন্য একটা চেয়ার টেনে। বললেন, আদিব শান্ত কণ্ঠে বলে, ভালো আছি, আপনি কেমন আছেন? মহিলার বিলাপ শুরু হলো। আদিব জবাবে কিছুই বলে না। যত বলবে মহিলার দুঃখ বিলাস শুরু হয়ে যাবে। এমনিতেই আদিব কম কথা বলা মানুষ। প্রদীপ্তার উদ্দেশ্যে ছোড়া প্রশ্নটা বুঝতে পেরে তাকালো প্রদীপ্তা। ওর এখনো তো শান্তি লাগলো যা বলার মতো না। প্রথম শুধু আদিবই তাকে জিজ্ঞেস করেছিল পরিচয়, নয়তো সবাই এই জাদুর মতো আগে থেকেই জেনে নেয়। আর আজ অধরার শাশুড়ি, ভালো লাগারই কথা। প্রদীপ্তা নরম গলায় বলল, প্রভা। মহিলা হাসি মুখে বলে, লজ্জায় অপভ্রংশে রক্তিম আভা জন্মায় মেয়েটার। এখানে মানুষ তার রূপের এত প্রশংসা কেন করে উপরওয়ালা মালুম। নানা বাড়িতে এই চেহারার জন্য মামি খালারা কম কথা ওকে শোনায়নি। প্রদীপ্তা লজ্জার আড়ালেও দীর্ঘশ্বাস ফেলে। সেই দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় আদিবের চিত্ত। অকস্মাৎ আদিব চাপা গলায় বলে ওঠে, আপনাকে দেখতে লাল টকটকে টমেটো লাগছে। প্রদীপ্তা চট করে বাঁকা চোখে চাইল আদিবের দিকে। আদিব দিয়াকে নিয়ে ব্যস্ত। এইমাত্রই তো কিছু একটা বলল মানুষটা, যা অস্পষ্টভাবে স্পর্শ করেছিল প্রদীপ্তার কর্ণকুহর। কই, তাকে দেখে তো লাগছে না সে কিছু বলেছে মাত্র। প্রদীপ্তা আস্তে করে চক্ষু ফিরিয়ে নিল। ও ইদানিং হয়তো কানে বেশি শুনছে, খুবই বেশি। তৎক্ষণাৎ প্রদীপ্তা ফের শুনল একই গলার স্বর, লজ্জা নারীর ভূষণ প্রদীপ্তা, লজ্জাই নারীর প্রকৃত অলংকার। এই লজ্জাটুকু অনুগ্রহ করে শুধু আমার জন্য তোলা রাখুন জনাবা, অন্যত্রে নয়। প্রদীপ্তা দ্রুত তাকালো। এবার চোখাচোখি হলো দুজনে। প্রদীপ্তা নিশ্চিত হলো আদিব কিছু বলেছে, তবে আদিব এত আস্তে আস্তে কথাগুলো বলেছে যে এবারও অস্পষ্টভাবেই শুনতে পেয়েছে ও। প্রদীপ্তা ঠোঁট কামড়ে ধরে। কিয়ৎক্ষণ ও দানবীয় সুন্দর মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকলো। পরে মিহি গলায় শুধালো, আমায় কিছু বলেছেন?
আদিপ ছটপট নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। কিছু বলতে শুনেছেন? কণ্ঠ আরো নামিয়ে নিল প্রদীপ্তা। অস্পষ্ট। আদিপ নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই বলল। তবে না হয় অস্পষ্টই থাক। প্রদীপ্তা আস্তে করে মাথাটা নামিয়ে নিল, আর বাড়তি প্রশ্ন করল না। আদিপ প্রদীপ্তার বাধ্য মেয়েদের মতো কাণ্ডকীর্তি দেখে হাসে কিন। প্রদীপ্তার সাথে থাকলে আদিপ বেশি বেশি হাসে, অথচ আশেপাশের মানুষজন ওকে বলে ও নাকি হাসতে জানে না। প্রচণ্ড কাঠখোট্টা মেজাজি লোক, অদ্ভুত। খাবার দাবারের আয়োজন করেছে অধরা, খুবই গুরুতর ভঙ্গিতে কাজ করছে সে। নিখুঁতভাবে সাজাচ্ছে খাবারগুলো খাটের ওপর। আদিত্যের বাড়ির মতো কিংবা খোরশেদ সাহেবদের মতো ডাইনিং টেবিল নেই এখানে। যা আছে তাতে মানুষ ভালো থাকতে পারে, এটা যথেষ্ট। আদিপ হাত ধুয়ে এসে খাটের ওপরে গিয়ে বসলো। প্রদীপ্তা সূর্য আর দিয়াকে নিয়ে ব্যস্ত। দুটো মিষ্টি বাচ্চা ওহির মতোই তার সাথে চিপকে আছে। কতক্ষণ ওরা আদিবের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে তো কখনো আসে প্রদীপ্তার কাছে। আসছে পর থেকে এমনই করছে। আদিপ খেতে আসার সময় প্রদীপ্তাকে সঙ্গে এনেছে, তবে প্রদীপ্তা এখনো বসেনি। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছে আদিপের সাথে বসবে না। আদিপের পাশাপাশি থাকলে ওর অস্থির লাগে কিনা। অধরা তাগাদা দিল প্রদীপ্তাকে উঠে বসতে। প্রদীপ্তা একবার একটু ভাবল, তবে মনটা চাইল না ওই মানুষটার পাশে বসতে। প্রদীপ্তা স্বল্প শ্বাস টানল, অতঃপর নরম গলায় সূর্যকে বলল, তুমি তুমি তোমার মামার পাশে বসো। সূর্য আদিপের দিকে তাকায়। আদিপ ওর দিকে তাকিয়ে মাথা নাড়ে এদিক সেদিক, যেন সূর্য রাজি না হয়। মামার পাগল প্রায় সূর্য তৎক্ষণ মানা করে দেয়। এদিকে অধরাও ভীষণ জোর করছিল বসার জন্য, তাই বাধ্য হয়ে পুনরায় আদিপের পাশে গিয়ে বসলো প্রদীপ্তা। হৃদস্পন্দন বাড়ল আগের মতো করে, আবার নিঃশ্বাস নিতেও কষ্ট হলো। অধরা অনেক খাবার দাবারের আয়োজন করেছে। পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, মুরগির ঝাল, ইলিশ ভাজা সহ আরও কয়েক রকমের মাছ রান্না করেছে। ডিমের কোরমা, ডাল, সবজি তো সাথে আছে। প্রদীপ্তার প্লেটটা খাবার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল অধরা। আদিপকে বেড়ে দিল পরে। এত এত খাবারে পরিপূর্ণ প্লেটটা দেখে মাথা চক্কর দিয়ে ওঠে প্রদীপ্তার। ও এত খাবে না। যেখানে যায় সেখানেই মানুষ ওকে রাক্ষসের মতো খাবার বেড়ে দেয়। এটা কি মানা যায়? বাড়ি থাকলে নিশ্চিত শীতল বেগমকে বলে খাবার কমানো যেত। খোরশেদ সাহেবের বাড়িতে থাকলে তুরিন বেগম, রেনুফা বা ওহিকে বলা যায় এই অসুবিধাটা। এখানে কাকে বলবে ও? মোটেও অধরা নামক মেয়েটির সঙ্গে একটুও মিশতে পারেনি ও। কীভাবে মিশবে? অধরার পরিচয় তো ও জানে না। তাছাড়া কাজে কাজেই পড়ে আছে অধরা। কথা বলার ফুরসত আছে? এলোই তো একটু আগে। এখানে তবে প্রদীপ্তার আপন বলতে কে আছে যাকে এই অসুবিধাটুকু বলা যায়? হঠাৎ প্রদীপ্তার মনে হলো পাশে থাকা ব্যক্তিটিও তার নিজস্ব লোক, বাবার বাড়িরই কেউ। একদম শুরু থেকে লোকটাকে চেনেও, পুরোটা না চিনলেও জানে তো ওকে। তবে কি আদিপকে বলবে? আদিপের জায়গায় কাব্য বা সাদিক থাকলে নিশ্চয়ই বলা যেত, খুব স্বাভাবিকভাবেই বলা যেত। তবে আদিপে যে ভীষণ জড়তা প্রদীপ্তার। এত শত ভাবনার মাঝে আচমকা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে গম্ভীর মানবটির সুন্দর গলার স্বর। খাচ্ছেন না কেন? প্রদীপ্তা ভাবনার জগৎ থেকে বেরিয়ে দ্রুত তাকায় আদিবের দিকে। মলিন রাদল, করুণ সেই দৃষ্টি। আদিপ প্রশ্নবোধক ভঙ্গিতে ভ্রু তুলে একবার মেকি কণ্ঠে বলে, হাত ব্যথা করছে, খাইয়ে দিতে হবে। অতর্কিত বৈদ্যুতিক শক খেলে মানুষ কেমনভাবে চমকে ওঠে। বিনা মেঘে বজ্রপাত ঘটলে মানুষ কেমনভাবে ভড়কে যায়। শান্ত পরিবেশের মাঝে ভূমিকম্প শুরু হলে মানুষের কেমন দশা হয়। অমন করুণ দশায় আটকে আছে প্রদীপ্তা।
পাকা টমেটোর মতো হয়ে উঠেছে সমস্ত আদল। বিশেষ করে নাকের ডগাটা একটু বেশি টকটকে হয়ে উঠেছে, কানটা ঝাঁ ঝাঁ করছে, মনে হচ্ছে ও মাখনের মতো গলে এক্ষুনি মিশে যাবে বিছানার ওপর। অধরা হেসেই চলেছে এক নাগাড়ে। নিষ্পাপ বাচ্চা দুটো কি বুঝেছে কে জানে। মাকে হাসতে দেখে ওরাও হাসছে। আদিব গলা ঝাড়ে, খাবার ঠান্ডা হচ্ছে, কোনো অসুবিধা হলে দ্রুত বলুন। আস্তে করে মাথাটা নুইয়ে নিল প্রদীপ্তা। বড্ড উসখুসে চিত্তে রিনরিনে গলায় বলল, আমি এতটা খেতে পারবো না। সঙ্গে সঙ্গে কথার জবাব পেয়ে যায় ও। এতটা নয়, কিছুটা আছে, খাবেন আপনি, সকালে খাননি? হিমশীতল বরফের ন্যায় ঠান্ডা আদিবের কণ্ঠস্বর, অথচ তলোয়ারের ন্যায় ধারালো। প্রদীপ্তা ঢোক গিলে বোঝা হয়ে গেছে তার চাওনা ব্যর্থ। একবার যেহেতু আদিব মুখ থেকে এমন কথা বের করে ফেলেছে, তো পুরো দুনিয়ার কারো ক্ষমতা নেই সেই কথার খেলাপ করার। প্রদীপ্তার মুখটা আরও মলিন দেখায়। সে খাবারে হাত দেয়। অধরা প্রদীপ্তাকে দেখে মিটিমিটি হাসছে। অকস্মাৎ কক্ষে আবিষ্কার করে নতুন এক মানব। সে সেই হাসি মুখে বলে ওঠে, আরে আদি যে, কখন এসেছো? তোমার না সকালে আসার কথা ছিল? আদিব খাওয়ার তালে তালেই জবাব দিল, সকালে সময় হয়নি, উনি দেরি করে ঘুম থেকে উঠেছেন। তড়িৎ বেগে আদিবের দিকে চাইল প্রদীপ্তা। ঝরঝর করে এমন সুন্দর গলায় মিথ্যে বলার ক্ষমতাও কারোর থাকে জানা ছিল না ওর। প্রদীপ্তাকে আগে থেকে জানতো নাকি আদিব ওকে নিয়ে কোথাও যাবে? প্রদীপ্তাকে এ কথা কত পরে জানানো হয়েছে। প্রদীপ্তাও চটজলদি তৈরি হয়েছিল, তাও মানুষটা ওর ঘাড়ে সব দোষ দিয়ে দিল। প্রদীপ্তার ইচ্ছে করছে চিৎকার করে বলতে, মিথ্যা কেন বলছেন? আমি তো ঠিক সময় মতোই ঘুম থেকে উঠেছি। তবে সে বলতে পারল না। আদিব চাইল প্রদীপ্তার পানে। চোখাচোখি হলো দুজনের। প্রদীপ্তা দৃষ্টি সংযত করল দ্রুত। আদিব তখন সন্দিহান কণ্ঠে শুধালো, আমি মিথ্যা বলছি? এটা কি ধরনের হাবিজাবি কথা? প্রদীপ্তা ভীষণভাবে একটা জিনিস অনুভব করতে পারল আজ। সে কারোর ওপর বিরক্ত হয় না, তার কারোর ওপর কখনোই রাগ হয় না। সে সাদা নরম মনের মেয়ে মানুষ। তবে আজ ওর মনে হচ্ছে পৃথিবীতে অবস্থানকারী একটা মানুষের বেলায় তার স্বভাব উল্টো। সে আদিবের ওপর মনে মনে বিরক্ত হয় অহেতুক ব্যাপারে। প্রদীপ্তা খুব অবাকও হলো, ও কি করে একটা মানুষের ওপর এমন বিরক্ত হতে পারে। ততক্ষণে সেই তৃতীয় ব্যক্তি সালাম ঠুকলো প্রদীপ্তাকে। প্রদীপ্তা নিজের ভাবনার গতি টেনে তাকালো লোকটার দিকে। লোকটা বলল, কেমন আছেন আপু? এত বড় মানুষের মুখে আপু সম্বোধন পেয়ে সত্যি জড়তা হলো প্রদীপ্তার। ও মিহি কণ্ঠে জবাব দেয়। লোকটা আদিবকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে আদি, তুই এমন চুপচাপ কেন? মেয়েটা তো আমাকে চিনে না, তুই পরিচয়টা তো করিয়ে দিবি। পাশ থেকে অধরা নিস্পৃহ গলায় বলল, ও আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দেয়নি আর তুমি এলে? ওর ভাবসাব এমন যেন মেয়েটাকে একাই সব চিনে নিতে হবে। আদিব এবার খাওয়া থামিয়ে গুরুতর ভঙ্গিতে তাকায় প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা মাথা নিচু করে খাচ্ছে। কারো কথায় মেয়েটার ধ্যান নেই। আদিব অধরা আর আগত নতুন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, উনি প্রদীপ্তা, আবিদের প্রদীপ্তা, আর আপনাদের জন্য প্রভা। এইটুকু ক্লিয়ার? ধক করে উঠল প্রদীপ্তার ভেতরটা। সে তড়িৎ গতিতে বড় বড় নয়নে তাকালো পাশের মানুষটার দিকে। কি বলল মানুষটা? কার প্রদীপ্তা? এদিকে আদিবের এমন কথা শুনে তুমুলভাবে হেসে উঠল অধরা আর ওই লোক। আদিব এবার প্রদীপ্তাকে উদ্দেশ্য করে বলল, সামনে তাকান। এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ইনি আমার খুব প্রিয় আদরের ছোট বোন, অহির বড় বোন অধরা, আমারও বড় বোন। আকাশ থেকে জমিনে হুমড়ি খাওয়ার ন্যায় চমকে অধরার দিকে তাকালো প্রদীপ্তা। মুখশ্রীতে লেপ্টে আছে প্রকাশ্য বিস্ময়ের ছাপ। আদিব অধরার পাশের লোকটাকে উদ্দেশ্য করে বলল,
ইনি বড় অপুর হাজবেন্ড মিনান। আর বাচ্চাগুলো তো নিজে নিজেই চিনে গেছেন, ওদের কথা থাকুক। নিজের মতো করে কথা শেষ করে আদিপ পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। অধরা আর মিরান প্রদীপ্তার এমন বিস্ময়কর চাহনি দেখে তখনও হাসছে। প্রদীপ্তা আস্তে করে মাথাটা বাম দিকে ঘোরালো, সহসা মিহি কণ্ঠে বলল, তাহলে ওহিকে আমাদের সাথে আনলেন না কেন? অমনি উবে গেল অধরার ঠোঁটের হাসি, মলিন হয়ে এলো চেহারা। মিরান খেয়াল করলো ব্যাপারটা, কাছে সে অধরার কাঁধে এক হাত রেখে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। আদিব নিজের প্লেট থেকে কিছু একটা প্রদীপ্তার প্লেটে তুলে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, পরে বলবো। প্রদীপ্তা আর একটু আশ্চর্য হয় নিজের প্লেটের দিকে তাকিয়ে। নিজের পাত থেকে ইলিশ মাছের ডিমটা আদিবর পাতে সযত্নে তুলে দিয়েছে। প্রদীপ্তা কি তাজ্জব, ও মিনমিনে গলায় কিছু বলতে চায়। আপ কথাটা শেষ করতে দিল না আদিব। সে নিজের মতো করে নির্বিকার গলায় চট করে বলে ওঠে, আমি ইলিশ মাছের ডিম খাই না। প্রদীপ্তা ভাষাহীন, কিংকর্তব্য বিমূঢ়। ওদিকে মুগ্ধ চোখে প্রদীপ্তার আদিবকে দেখে যায় অধরা আর ওর স্বামী মিরান। ওপরওয়ালা মালুম পাশাপাশি দুজনকে এত ভালো লাগছে কেন ওদের কাছে। দুজন বাচ্চাকে নিয়ে ভীষণ ব্যস্ত প্রদীপ্তা, আগের চেয়েও বেশি। ছোটটা ওর কোলে ঘুমিয়ে গেছে, বড়টা ওর সাথে চিপকে আছে, চোখ দুটো ঘুমে ঢুলুঢুলু করছে। প্রদীপ্তা এক হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে ওকেও। বাচ্চা মানুষ, খেয়ে দিয়ে ঘুমানোর অভ্যাস। প্রদীপ্তা ব্যাপারটা বুঝলো। আদিবের সাথে খাওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি প্রদীপ্তার। আদিবা আগে খেয়ে উঠে গিয়েছিল। প্রদীপ্তার খেতে অনেক সময় লাগে বিধায় ও একা একাই খেয়েছে। পাশে অধরা আর অধরার শাশুড়ি ছিল। আদিব সেই যে মিরানের সাথে কথা শুরু করেছে, আর শেষ হয় না সেই গল্প আড্ডা। অবশ্য কাব্য সাদিদদের মতো অহেতুক ব্যাপারে কথা ওরা বলছে না, ওরা কাজের ব্যাপারেই কথাবার্তা বলছে। প্রদীপ্তা এই ঘরে থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছে পাশের কক্ষে গুরুত্বপূর্ণ আলাপ চলছে। ঘড়ির কাঁটা 3টে ছাড়িয়ে। সাজসজ্জাবিহীন সাধারণ প্রদীপ্তার আজ নিজেকে বড্ড ভারী ভারী লাগছে। মনে হচ্ছে নিজের মাঝে অতিরিক্ত কিছু করেছেও, কিন্তু ও অতিরিক্ত বলতে শুধু নতুন পাট ভাঙা শাড়ি আর 2টো চুড়ি মাত্র। এত ক্লান্ত কেন লাগছে নিজেকে ও জানে না। খাওয়া দাওয়াটা হয়তো বেশি হয়েছে, তাই এরূপ মনে হচ্ছে। প্রদীপ্তা একটা জিনিস বড্ড বেশি অনুভব করেছে, আজ যে আদিবের যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাই মেশুকে, মানে রুমকি বেগমের দিকের আত্মীয়রা। নয়তো প্রদীপ্তা কারোর সাথে এত বেশি কথা বলে। ওহির সাথে তো প্রদীপ্তার গলায় গলায় ভাব হয়ে গেছে, আর এখানে সে অধরা আর অধরার শাশুড়ির সাথে। অধরা আর অধরার শাশুড়ির মাঝে এত মিল যে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। কেউ কাউকে ছাড়া খায় না। অধরা মানা করলে শাশুড়ি সেই কাজ আর করে না। শাশুড়ি তো অধরা বলতে পাগল প্রায়। প্রদীপ্তার ইদানিং নিজেকে লোভী লোভী লাগে। তার ছোট্ট মনটা ইদানিং খুব প্রয়াস করছে একটুখানি সুখের, যারা ওকে এমনভাবেই সারা জীবন আদর করবে। প্রদীপ্তার ভাবনার সুতো কাটে অধরার ডাকে, হে বাবা প্রভা, ওরা দুটো তোমাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে গেছে, আমাকে একবার ডাকবে তো, শুয়ে দিতাম। সূর্য ইতিমধ্যেই ঘুমিয়ে গেছে প্রদীপ্তার বাহুডোরে। প্রদীপ্তা এক পল ওর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, সমস্যা নেই আপু, একটু আগেই ঘুমিয়েছে। অধরা দুজনকে বালিশে শুয়ে দিল। কাজকর্ম একটু চাপিয়ে এসেছে বোধ হয়, তাই তো একটু আয়েসে ভঙ্গিতে নিজেও বসলো। আমার এতে কষ্ট হচ্ছে প্রভা। হঠাৎ এহেন কথা শুনে অদ্ভুত লাগলো প্রদীপ্তার। কষ্ট হবে কেন? খোলামেলায় এই সুন্দর বাড়িটাতে, তার উপর কত যত্ন আত্তি চলছে, এমন জায়গায় থাকতে কার কষ্ট হবে? প্রদীপ্তা নম্রভাবে বলে, কষ্ট কেন আপু? এত যত্ন করেও কেন বলছেন কষ্ট হচ্ছে? অধরা মৃদু হাসে, বলে, কাঠের ঘর তো, আদি ব্যতীত আমার শ্বশুর বাড়ি কারো পছন্দ নয়, তাই বললাম।
প্রদীপ্তা অবাক সুরে শুধায়, এমন জায়গাও কারো পছন্দ হয় না? অধরা জবাবে শুধুই হাসলো, অতঃপর অন্য কথা টেনে আনলো। তুমি খুব সুন্দর প্রভা, সাথে প্রচণ্ড মিষ্টিও। আমি আদির পছন্দকে বরাবরই খুব প্রাধান্য দিয়ে এসেছি এবং প্রমাণস্বরূপ ভালো কিছুই পেয়েছি। খুব বেশি আশ্চর্য হয় প্রদীপ্তা। ও এখানে আসার পর থেকে শুধু অবাকই হয়ে যাচ্ছে। তবে এবারের বিষয়টা প্রতিবারের তুলনায় বেশি। কানে কানে বাড়ি খাচ্ছে অধরার কথা। প্রদীপ্তার অন্তঃস্থলে প্রচণ্ড ভূমিকম্প হচ্ছে। ঠিক শুনেছে তো? এ কেমন আজব অনুভূতি হচ্ছে ওর। অজ্ঞাত ভয়ে কেন বুক কাঁপছে দুরু দুরু, কেন অস্থির হয়ে পড়ছে ওর ভেতরটা। প্রদীপ্তার চোয়ালে ঝুলে পড়ে। ও বোকাশোকা চোখের দৃষ্টি ফেলে বিস্মিত কণ্ঠে বলল, উনি আমাকে পছন্দ করেন? প্রদীপ্তার কণ্ঠে কাঁপুনি, অস্থিরতা। অধরা চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইল প্রদীপ্তার বিস্ময়কর মুখের দিকে। চারিদিক নীরব, অথচ প্রদীপ্তার মাথাটা ভোঁ ভোঁ করছে, গলাটা শুকিয়ে গেছে, হাত পাগুলো জমে বুদ, হৃদস্পন্দন বেড়েছে অনেকটা। একটুখানি উত্তর শোনার আকাঙ্ক্ষায় জর্জরিত তার চিত্ত। সহসা অধরা হেসে ফেলল। আমি শাড়ির কথা বলছিলাম, আদি দিয়েছে না তোমায়? বুকের ভেতরে জমে থাকা পাথর সরে যাওয়ার ন্যায় মুহূর্তেই শান্ত হয়ে গেল প্রদীপ্তার অনুভূতিগুলো। হৃদয়টা সঙ্গে লজ্জারা এসেও ভিড়ে অন্তরে। কি সাংঘাতিক একটা কথা প্রদীপ্তা জিজ্ঞেস করে ফেলেছে অধরাকে। প্রদীপ্তের ইচ্ছে করছে ছুটে কোথাও পালিয়ে যেতে, নয়তো জমিনের নিচে ঢুকে যেতে। এমন ভুল সে কোনাক্কেলে করল। প্রদীপ্তের রক্তিম আদল দেখে যা বোঝার তা বোঝা হয়ে গেছে অধরার। ওর ইচ্ছে করছে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খেতে। তবে ও হাসলে প্রদীপ্তা আরও লজ্জা পাবে বিধায় খুব কষ্টে নিজেকে সংযত করে রেখেছে। সময় গেল আরও অনেকটা। তখনও টুকটাক কথাবার্তা চলছে অধরা আর প্রদীপ্তার মাঝে। কথায় কথায় প্রদীপ্তা এক সময় বলেছিল, আপনি খুব সুন্দর আপু। তখন অধরা হেসে বলে, কি যে বলো না, আমি আর সুন্দর কই, সংসার বাচ্চা কাচ্চা নিয়ে মুখে নাজেহাল অবস্থা। তবুও যদি বলো আমি সুন্দর, তাহলে কি হলো নাকি? মীরানও সবসময় এমন করে। প্রদীপ্তা ভালোভাবে বসে। অধরার কথা শুনতে ভীষণ উৎসুক হয় সে। অধরা ফের বলে, একটা সুন্দর সম্পর্কে টাকা পয়সা রং ঢং চলে না, শুধু ভালোবাসা থাকাটার প্রয়োজন হয়। আমি অনেক পেয়েছি, বিশ্বাস করো, অফুরন্ত ভালোবাসা পেয়েছি। তোমার ভাইয়া আমাকে এই অবধি যত ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখেছে, আমি তো শোধ করতে পারবো না। অধরা একটু থামে, পরে বলে, আমার দুটো বাচ্চাই সি সেকশনে হয়েছে। কাটা ছেঁড়া তরুণ পেটের বিভৎস এক অবস্থা। গর্ভকালীন সময়ে শীতকালে গাল ফাটার নেয় পেট ফেটে ভাঁজ ভাঁজ দাগ হয়ে যায়। আমারও অমনই হয়েছে। এ নিয়ে মাঝে মধ্যে আমার খারাপ লাগে। বিয়ের আগে প্রচুর রূপচর্চা করতাম, জানো তো। রুষাকে দেখেছো না নিজের প্রতি কতটা যত্নশীল? ওর চেয়েও দ্বিগুণ ছিলাম আমি। তবে বিয়ের পর ওইসব করিনি, এখন তো আরও করি না। আমি প্রায়শই তোমার ভাইয়াকে বলি, আমার পেটটা কেমন লাগে দেখতে, দাগ যাওয়ার একটা ক্রিম এনে দাও না। তখন উনি কি বলে জানো? বলে যে, তোমার এত সমস্যা কেন বলো তো? আমি কি কখন এইসব নিয়ে তোমায় কিছু বলেছি? মাতৃত্বের চিহ্ন হিসেবে ওই দাগগুলো হয়েছে, ওগুলো নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কথা বলতে বলতে ক্ষীণ হাসল অধরা। মুগ্ধ হয়ে যায় প্রদীপ্তা। অধরা আবার বলে, আমার ভারী কাজ করা বারণ। বড়টার বেলায় এত অসুবিধা না হলেও ছোটটার বেলায় পেট নিয়ে খুব ভুগতে হয়েছে। আমি এই অবধি এসেও কখনো জামা কাপড় ধুইনি, ঘর মুছিনি। তোমার ভাইয়া সব কাপড় চোপড় ধুয়ে দেয়, আর লোক এসে ঘরদোর মুছে দিয়ে যায়। আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো থাকে না, বয়স হচ্ছে তো। তবুও তিনি যখন সুস্থ থাকেন রান্নাটা উনিই করেন। আমি বাধা দিলেও আমার কথা শুনেন না। সারাদিন পায়ে ব্যথা, শরীরে ব্যথা বলতে বলতে মুখে ফানা তুলে ফেলেন, অথচ কাজ করতে বারণ করলে শোনেনি না। পুনরায় হাসল অধরা। প্রদীপ্তা প্রচণ্ড মুগ্ধ হয়েছে। এত ভালো স্বামী শাশুড়ি পেতেও ভাগ্য লাগে। প্রদীপ্তা কতবার যে মনে মনে ওপরওয়ালার কাছে অধরার স্বামী শাশুড়ির জন্য দোয়া করল, এর হিসেব নেই। সহসা অধরা হাসি থামিয়ে থমথমে মুখে বলল,
তুমিও দেখছি ভাইয়ের মতো হয়েছো। হাদিও একদম হাসে না, আর এখন দেখছি তুমিও। হঠাৎ অধরার মুখে এরূপ কথা শুনে খানিক অপ্রস্তুত হলো প্রদীপ্তা। কি জবাব দিবে বুঝে উঠতে পারল না। অধরা থমথমে ভাবটা সরিয়ে নরম গলায় বলে, তুমিও কম কথা বলো, হাদিও কম কথা বলে। হাদি একদমই হাসে না, তুমিও হাসছো না। দুজন যদি এক ক্যাটাগরির সদস্য, তবে তো মুশকিল। একজন হাসতে না জানলে অন্যজনকে তো তাকে হাসা শেখাতে হবে, নয়তো চলবে কেমন করে? হঠাৎ হঠাৎ আদিবের সঙ্গে প্রদীপ্তাকে জুড়িয়ে দেওয়ার ব্যাপারগুলোতে বেজায় তাজ্জব মনে রয় প্রদীপ্তা। ওর মাথায় হাজারো প্রশ্নেরা এসে ভিড়ে, অথচ ও উত্তর খুঁজে পায় না। উত্তর খুঁজতে বেরোলে অনেক ধরনের আজে বাজে ভাবনারা এসে উকি দেয় মনে, যা প্রদীপ্তার জন্য খুব বেশি অস্বস্তিকর। এরই মাঝে অধরা বলে, জানো প্রভা, তোমাকে দেখার আমার কত শখ ছিল, কত দিনের শখ ছিল। আজ তোমাকে কাছ থেকে দেখে আমার যে কত ভালো লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মেয়েটাকে ক্ষণে ক্ষণে আশ্চর্য করে দিতে যে আদিবের পুরো পরিবার খুব বেশি পটু তা বোঝা হয়ে গেছে প্রদীপ্তার। 19 বছরের বিস্ময়ে কয়েকদিনের মধ্যেই হয়তো হয়ে গেছেও। প্রদীপ্তার মনে বিশাল এক জায়গা জুড়ে একটা প্রশ্নের অবস্থান, সবাই ওকে চিনে কিভাবে। ও মৃদু গলায় বলল, আমাকে সবাই আগে থেকে কিভাবে চিনে আপু? আমি তো আপনাকে কাউকে চিনি না। অধরা কিছুক্ষণ ভাবল, অতঃপর হাসি মুখে বলল, অনেক লম্বা কাহিনী, তুমি কোনো একদিন আদির কাছ থেকে শুনে নিও। প্রদীপ্তার মনে মনে এত আশ্চর্য লাগে, সব কিছুতে আদিম নামের লোকটিকে কেন টেনে আনতে হচ্ছে অধরার। রেণুফাও এত নাতির নাম জপ করে না যতটা অধরা করছে। প্রদীপ্তার এসব অন্যরকম লাগে, তাকে বুঝতে পারছে না অধরা। প্রদীপ্তা এক প্রকার হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। কড়া রোদটা ধীরে ধীরে ফিকে হয়ে গেছে। অধরা রোদ কমার অপেক্ষাতেই ছিল। রোদের মাঝে তো আর প্রদীপ্তাকে নিয়ে এসে বেরোতে পারে না। প্রায় অনেকক্ষণ ধরেই চলছিল অধরা আর প্রদীপ্তার গল্প আসর। অকস্মাৎ প্রদীপ্তা অধরার সঙ্গে একটু বাইরে যেতে চাইল। তখনই ওদের মাঝে উপস্থিত হলো আদিব। দীর্ঘক্ষণ পরই ছেলেটা প্রদীপ্তার সামনে এলো। প্রদীপ্তা চুলগুলোকে খোপা করছিল তখন। উদ্দেশ্য একটাই, অধরার সাথে ঘরের বাইরে যাবে, বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখবে। ওদের এমন তৈরি হওয়া দেখে আদিব অধরার উদ্দেশ্যে কড়া কণ্ঠ ছুড়ে, ওনাকে নিয়ে কোথায় যাচ্ছিস আপু? অধরা আদিবের দিকে তাকিয়ে হেসে দিল, মেকি কণ্ঠে বলল, পালিয়ে যাচ্ছি না, রোদটা কমেছে, এ ফাঁকে বাড়ির আশপাশটা ঘুরিয়ে আনি। আদিব প্রদীপ্তার দিকে এক পল তাকায়। মেয়েটা খুব কম আদিবের দিকে তাকায়, কিন্তু যখনই তাকায় গভীর দৃষ্টিতে তাকায়। আদিব অপ্রসন্ন কণ্ঠে বলে, তোদের বাড়ির উঠানটা বড্ড পিচ্ছিল হয়ে আছে আপু, ওকে নিয়ে বেরোস না। অধরা পিটপিট করে ভাইয়ের দিকে তাকালো, দৃষ্টিতে মারাত্মক তিক্ততা। ও বিরক্ত ঝরা কণ্ঠে বলল, আমি কাকে ফেলে দিয়ে দিয়েছি নাকি? এরপর তুমি এসো তো। প্রদীপ্তা চুপচাপ অধরার পিছু পিছু হাঁটা ধরল। সেদিকে তাকিয়ে আদিব বেজায় ক্ষুব্ধ কণ্ঠে বলে, ও পড়লে আমি তোকে বন্দরে নিয়ে গিয়ে ফেলবো। শোনা গেল অধরার প্রাণবন্ত হাসির আওয়াজ। হেসে কুটি কুটি হচ্ছেও। একটি মিষ্টি মুহূর্তের মধ্যে দিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটে প্রদীপ্তার। সন্ধ্যা নেমে আসতে অধরার বাড়ি থেকে বিদায় নিতে হয় ওদের। মিরানার অধরা থাকতে বলেছিল, তবে আদিব এক কথা বলেই থামিয়ে দিয়েছে। আমি একা হলে নিশ্চয়ই থাকতাম, সঙ্গে ওনাকে নিয়ে এসেছি। এই মুহূর্তে ওনাকে নিয়ে থাকা সম্ভব নয়। এরূপ কথা শুনে আর কেউই জোর করেনি। অধরা প্রদীপ্তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় আবার আসতে বলেছে। সঙ্গে আদিবকে এও বলেছে ঢাকা ফিরে যেন প্রদীপ্তার হাতে মোবাইল কিনে দেওয়া হয়, আর অধরার নাম্বারটা প্রদীপ্তার মোবাইলে দেওয়া হয়। সূর্য আর দিয়া তো প্রদীপ্তাকে আসতেই দিবে না। সে কি কান্না দুজনের। আদিব সূর্য আর দিয়ার খুব প্রিয় মানুষ, তবে আজ দুটো বাচ্চা আদিবকে ছেড়ে প্রদীপ্তার জন্যই কেঁদে কেটে বেহুশ। প্রদীপ্তার বাচ্চাগুলোর জন্য খুব মায়া হয়েছে। সে বাচ্চাগুলোকে আদর করে করে বুঝিয়েছে।
তবুও ওদের কান্না থামাথামি নেই। রক্তিম আকাশে সূর্যটা ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। পাখিরা ফিরে যাচ্ছে আপন নিরালয়। গাড়ির জন্য মেন রোডের পাশে দাঁড়িয়ে আছে আদিব আর প্রদীপ্তা। প্রদীপ্তা বেশ ভালো দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। মানুষটার সাথে এই অবধি কোনো প্রকার টু শব্দটুকুও করেনিও। চুপচাপ নিরালা দুটো মানুষ যেন ওরা। সহসা শো শো করে অধরার কালো রঙের একখানা গাড়ি এসে থামলো আদিবের সামনে। প্রদীপ্তা আশ্চর্য হলো ক্ষণিকের মধ্যেই। বিশাল এই গাড়িটা ওদের সামনে কেন থেমেছে? তার উপর ভয়ঙ্কর কালো রঙের দেখতে গাড়িটা।